গুড ইভিনিং। গুড ইভিনিং। আগের দিন আমাদের লাস্ট হয়েছিল নেস্টেড ইফস পর্যন্ত। আজকে শুরু করি অ্যান্ড অ্যান্ড অর। অ্যান্ড অরের আমরা থিওরিটিক্যালটা দেখেছি, লজিকটা। এবার ইউজেসটা কি করে করতে হয়। আমার এখানে যেটা দিয়েছে একটা স্টুডেন্টের নাম আর দুটো সাবজেক্টের, হ্যাঁ দুটো সাবজেক্টের মার্কস আমাকে দিয়েছে। এবার এখানে পাস ফেল বিচার কিভাবে হবে, যে প্রত্যেকটা সাবজেক্টের মিনিমাম পাসিং মার্কস আছে সেটা পেতেই হবে, ইদার তাহলে সে পাস হবে, না হলে সে ফেল ডিক্লেয়ার হবে। তাহলে এখানে এন্ড ফাংশন আমরা জেনারেলি কি করি, ইফ ফাংশন ইউজ করছি, ধরছি পাসিং মার্কস 50, দেন এটা হবে পাস। এটা আমার লজিক, আমি সেকেন্ড কন্ডিশনে যাচ্ছি না। আবার 71ও ইফ দিস গ্রেটার দেন 50, দুটোই পাস হয়ে গেল। এবারে দুটো আলাদা আলাদা পাসের যে রেজাল্টটা আমার কাছে আসলো, সেই রেজাল্টটাকে আমি যদি একসাথে দেখাতে চাই তাহলে আমাকে ম্যানুয়ালি কিছু করতে হবে। এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমার আসলো এন্ড ফাংশন। এন্ডে কি বলেছে, লজিক 1 আর লজিক 2, এই দুটো যে লজিক ছিল পার্ট, আলাদা আলাদা লজিক, আমি সেম জায়গায় লজিকটা করে দিলাম। লজিক 1 ও দুটো পাসকে ইকুয়ালস টু ট্রু বের করলো। তাহলে ট্রু ইকুয়ালস টু কি হবে, এটা যদি ট্রু হয় তাহলে এটা হবে পাস এস ফেল। আর স্টার্টিং আমি এফ ইউজ করলাম, পাস হয়ে গেল। কিন্তু এটাতে আমরা একটা অ্যান্ড আর অরে সেম ফাংশন, অরে কি ছিল, যে কোনো একটা হলেই হতো। এটা যদি আমি অর করে দিই, এটাকেই অর করে দিই, আর এটাকে আমি যদি 34 করে দিই, তা আমার এখানে পাস দেখাবে, কারণ আমার একটা কন্ডিশন এখানে ট্রু হয়েছে। ধরছি আমার এরকম কোনো এক্সেল শিট বা কোনো ফাইল এসেছে যেখানে এইভাবে শুধু দেওয়া আছে পাস পাস দেওয়া আছে, বা যেটা যেখানে যে ক্রাইটেরিয়া যেখানে থাকবে, আমার কাছে এই ফর্মুলা, এই যে ফর্মুলাটা ইউজ করার মতো আমার এখানে ইউজেসটা নেই। ইদার আমার ফাইল লক আছে, মানে স্যার এডিট অ্যাক্সেস নেই আমার কাছে। হ্যাঁ আমার কাছে অ্যাক্সেস নেই, আমার কাছে কি লক করে রেখেছে, লক করে রেখেছে কি ভিভিএ দিয়ে অনেক সময় লক করে দেয়, পার্টিকুলার কোনো ফর্মুলা ইউজ করতে পারবো না। যেরকম আইটিআর, আমরা যখন আইটিআর ফাইল ইউজ করি, যেটা হচ্ছে অফলাইন ফাইল, সেগুলোতে হয় কি ভিভিএ ফাইল হয়। তো আমরা কোনো এডিট করতে পারি না, আমরা ফ্রি ফিলটাকে আপলোড করি, ফ্রি ফিল আপলোড করা কিছুক্ষণ ফাইলটা কিছুক্ষণ রেন্ডার টাইম নেয় ফাইল, তারপরে আমরা কিছু কিছু কম্পিউটেশন বসানো যেটা আমাদের লিগালি আছে সেইগুলো করতে পারি। এলস আমরা কোনোভাবেই পারি না যে একটা সেলকে ডিলিট করা, ওখানে একটা ফর্মুলা ইনসার্ট করা, কারণ ওগুলো প্রি ডিফাইন্ড এবং প্রি লকড আছে। আমরা শুধু প্রিফিলটাকে আপলোড করতে পারবো, আর বেসিক গস এগুলো আমরা এন্ট্রি করতে পারবো। টিডিএস যদি আমরা কোনো ট্যাক্স আগে অ্যাডভান্স ভরে থাকি, অ্যাডভান্স ট্যাক্সের ফাইলের জায়গায় কোনটা আমাদের ট্যাক্স যে লাস্ট আইডিটা ছিল, যেটা পেমেন্ট আইডি, সেটা সবকিছু ভরার পরে এবং জেসন ফাইল আমরা জেনারেট করতে পারবো। জেসন ফাইলটাই লাস্টে গিয়ে আইটিআর এর যে সহজ পোর্টাল, মানে আইটিআর 1 মানে সহজ, আইটিআর 1 যদি ফাইল করি, আইটিআর 1 এ গিয়ে আপলোড করলে আধার ভেরিফিকেশন হবে, ব্যাস দ্যাটস এনাফ। এই ধরনের কাজ আমার কাছে অ্যাজ এ অ্যানালিস্ট আসতে পারে। একজন এটাকে বানায়, এটা ইনফোসিস বানায়, ইনফোসিসে আমি যদি এরকম কাজ পাই তাহলে আমাকেও করতে হবে। তাহলে আমাকে যদি এরকম পাস বা পাস আছে, আমি যদি এরকম ইফ ফর্মুলা ইউজ করতে না পারি, তখন সবসময় ইকুয়ালস টু এন ইকুয়ালস টু, এখান থেকে আমার ট্রু চলে আসলো। এই ট্রু ভ্যালুটাকেও আমরা অন্য কিছুর সাথে ট্রিটমেন্ট করতে পারি। কি,
যে আমার ট্রু ভ্যালুটা করতে গেলো ট্রু ভ্যালু আসলো এটা ইকুয়ালস টু এটা, তাহলে তো ট্রু। ওটাই তো এইটা যদি আমি অন্য কিছু লিখে যাই যে তাহলে এটা ফলস হয়ে গেল, ম্যাচ তো হলো না। এবার না আমাকে ফাইলে দিয়েছে যে আমাকে যে ডেভেলপার বা আমাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে প্রজেক্ট এসেছে যে তুমি ম্যাক্স টু ম্যাক্স ইফ ফর্মুলা ইউজ করতে পারো, কিন্তু ইফ এর মধ্যে মাল্টিপল লজিক এই ফর্মুলাটা ইউজ করতে পারবে না। হতেই পারে ক্লায়েন্টের মর্জি, অ্যান্ড অর ইউজ হ্যাঁ করতে পারবে না। তাহলে আমার কাছে তো ট্রু ভ্যালু চলে এসেছে, আমরা কি করব? হ্যাঁ এইটা নিয়ে নিলাম হ্যাঁ পাস কমা ফেল। তাহলে এই যে আমার এই পার্টিকুলার এইটুকু জায়গার কাজটা চলে কি ছিল, আমাকে ট্রু না ফলস এটা বের করা। এটাকেও যদি আমি হ্যাঁ এখন 90 করে দিই আর এটাকে আগের মতো এন্ড লিখে দিই, তাহলে এন্ড আমাকে কি ডিফাইন করছে, পার্টিকুলার সেকশন অফ সিনট্যাক্স যে আমাকে ট্রু বের করছে। ট্রু না ফলস হ্যাঁ, এই হ্যাঁ ট্রুটা আমি কিভাবে বের করলাম, ইকুয়ালস টু ইউজ করে। এই ট্রুটা কি আবার আমি ইউজ করছি অ্যাজ এ রেফারেন্স হিসেবে ইন্টারনালি সি9 কাকে ডিফাইন করছে, এই ট্রু ভ্যালুটাকে। ট্রু টাকা ট্রু ভ্যালু হ্যাঁ এইভাবেই মেনলি যে কোনো প্রজেক্টেড ফাইল যেরকম জিএসটি, ইনকাম ট্যাক্স বা আরো আমাদের যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেসব কাজ হয় ইউজুয়ালি এক্সেল বেসিস, সেগুলো সব এই রকম ভাবে ভিতরে ইন্টারনাল কোড করা থাকে। আচ্ছা আমার কাছে সময় থাকলে, আজকে তো হবে না, আমি আইটিআর ফাইলটাকে দেখাবো যে ওটা কিরকম হবে। পুরোটা তো খোলা যাবে না, ওটা তো লক থাকে, যতটা বোঝানো যায় যে কিভাবে ফাইল বানায় ওরা। এই পার্টিকুলার হচ্ছে ইফ এররের কাজ। ইফ এরর নতুন কিছু না, আমরা ডেটাতে যখন কাজ করছি আমাদের ধরে নিতে হবে আমাদের 80-20 রুলস চলে। 80-20 রুলস মানে 80% আমরা কারেক্ট ডেটা পাবো, কারেক্ট রেজাল্ট আসবে, 20% হবে স্পেকুলেটিভ ডেটা বা আমার কাছে এরর শো করবে। আচ্ছা হ্যাঁ, আমার কাছে এররটা শো করবেই। সেই এররটাই হচ্ছে মেইন কাজ একজন অ্যানালিস্টের, এররটাকে সলভ করা, সিচুয়েশনটাকে বোঝায় একজন আসল কাজ কিভাবে হয়। আজকে আমরা যে কাজটা করছি সেগুলো হচ্ছে স্মল স্কেল ফাইলে, কারণ আমরা জাস্ট লার্নিং ফেজে আসি। যখন আমরা একটু এগাবো তখন আমরা রিয়েল ডেটাতে কাজ করব, বাল্ক ডেটাতে। এরকম ডেটা আমার কাছে আছে 135 এমবি এক্সেল ফাইল, যেটা এক্সেলের এন্ড পর্যন্ত সবকিছু আছে, এক্সেলের লাস্ট রো টু লাস্ট কলাম পর্যন্ত ভর্তি ডেটা আছে, মানে 135 এমবি তার সাইজ। এরকম ফাইলই আসে মেনলি। এবার সেখানে, হ্যাঁ সেখানে আপনি নিজে কেউ কখনো কাজ করে না, এবার তার থেকে টিম থাকে, তার জুনিয়র্স থাকে, অপারেশনস থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সেটা ঘুরতে ঘুরতে আসছে, ঘুরে আসছে, মতো চেকিং হচ্ছে, কোথাও হয়তো ডেটাটা ক্লিনিং হচ্ছে। এবার আপনার কাছে আসছে এরর আসছে, যখন আপনি একটা পজিশনাল হয়ে যাবেন যে হয়তো 5 বছর 10 বছর চাকরি হয়ে গেছে, তখন আপনি বসে বসে হয়তো ভিজুয়ালাইজেশনের কাজে আপনার আসবে না, আপনার আসবে কি ফাইন্ডিংস এর কাজ, স্ট্যাটিস্টিক্স রিলেটেড কাজ এবং এরর ফাইন্ডিং এর কাজ। ধরুন আপনাকে সবাই ফাইল কাজ করে দিয়েছে, এবার তার মধ্যে ফাইলে কি হয়েছে, এরর এসেছে। এরর কি হয়, এক্সেল এরর তো আমরা জানি 4 রকম এরর আসে, আর এসকিউএল এ বিভিন্ন রকম এরর আসে, প্রচুর এরর কোড আছে, 1502, 1504, 1001, 1140 এরকম বিভিন্ন এরর কোড আছে। এই এররটাকে সলভ করা এবং এররটাকে কি ইনপুট দিয়ে ওটাকে রিজলভ হবে, ওদের একটা, আমাদের প্রত্যেক এমএনসিতে বা যে কোনো কোম্পানিতে একটা কমিউনিটি সিস্টেম থাকে, স্ল্যাক ইউজ হয়, ওখানে পোস্ট করে দেওয়া যে এরকম এরর আসলে এই সলিউশন আছে, এটা ইউজ করো। এটাই হচ্ছে কাজ। তাহলে ও আপনাদের কোনো স্ল্যাগ ইউজ করে আমাদের ওখানে স্ল্যাক ইউজ হয়। তো আচ্ছা আচ্ছা আবার আগে তো ইউজ হতো কোভিড এর সময় মাইক্রোসফট টিম, ও মাঝে মাঝে চেঞ্জ করে এগুলোকে। আচ্ছা আচ্ছা তো আমার কাছে এরর আসছে, এররটাকে সলভ করার জন্য যেরকম আমার জিনিস জানা দরকার, আমার কিছু এক্স ফর্মুলা সাপোর্টও দরকার, সেরকম এক্সেল এর ক্ষেত্রে আমি যখন ডেটা ক্লিনিং এ যাব, হতেই পারে আমি ডেটা ক্লিনিং এ লিখলাম যে এত বড় একটা অ্যাড্রেস আছে,
তার মধ্যে ইকুয়ালস টু সার্চ ফর্মুলা ইউজ করছি। সার্চ ফর্মুলার মধ্যে যেগুলো কলকাতা হবে সেগুলো দেখাবে ওকে, এক্সেপ্ট যেগুলো কলকাতা আছে কলকাতা না সেগুলো কি দেখাবে নট ইন লোকেটেড ইন কলকাতা বা আউটসাইড সিটি হিসাবে। তারপরেও দেখছি আমার কাছে এরর শো করছে। এরর কত রকম হয় যে এনএ ডিভিশনাল এরর, আমার আছে ম্যাথমেটিক্যাল এরর, ভ্যালু এরর, যেখানে আমরা ভ্যালু ইনপুটে ভুল আছে। সেই এররটাকে সলভ করার জন্য, লুক এন্ড ফিল বেটার করার জন্য আমরা ইউজ করি ইফ এরর। ইফ এররের কাজ কি, যে এরর ভ্যালুটা এসেছে সেই সেলটাকে তো আমরা নিচ্ছি, ধরছি এই সেলটাকে এরর ভ্যালু এসেছে, সেই এররটাকে মোছার জন্য, মানে একটা ভিজুয়ালি মোছার জন্য, ভিতরে কিছু করতে পারবে না, ভিজুয়ালি মোছার জন্য লিখে দিলাম ব্ল্যাঙ্ক। যদি দেখাতে চাই তাহলে একটা স্পেস ব্ল্যাঙ্ক, আর যদি লিখে দিলাম নট ফাউন্ড। আসলে কিন্তু ওখানে আসলে এরর এসেছিল। এরর কি এসেছিল, এখানে আসলো সঙ্গে সঙ্গে হয়ে গেল নট ফাউন্ড। এই পার্টিকুলার জায়গাটাকে আমার চেঞ্জ করার জন্য আমার লাগলো ইফ এরর ফাংশন। এবার আসি ডেটার ক্ষেত্রে। ডেটায় কি দিয়েছে, স্কোর দিয়েছে, নাম দিয়েছে, বলেছে টপ 3 স্কোর এরা করেছে তিনটে, হচ্ছে এই হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে কারা কারা ইন টপ 3 তে আছে এটা বের করতে হবে। তাহলে কারা কারা টপ 3 তে আছে সেখানে বের করতে গেলে আমাদের কাছে ইফের ক্ষেত্রে লজিক ইউজ হচ্ছে কি, একটা পয়েন্ট বেসিসে, মানে 98 বেশি কে পেয়েছে তাকে আমি একটা কোনো নাম দিলাম, ট্রু ভ্যালু সেটা শো করছে। কিন্তু এখানে তো সেটা না, এখানে বলেছে একটা লিস্ট অফ রেঞ্জ আছে, রেঞ্জের মধ্যে থেকে আমাকে কম্পিউট করতে হবে বা পারমুটেশন ইউজ করতে হবে যে কারা কারা টপ হচ্ছে। যখন কোনো কিছুকে ফাইন্ডিং করতে বলে, ফাইন্ডিং এর ক্ষেত্রে ইউজুয়ালি এক্সেলে প্রথম ফাংশন যেটা এসেছিল সেটাকে বলা হয় লুকআপ। এবার এখানে লুকআপ কেন ইউজ করা যাবে না, সেটা হচ্ছে লুকআপের একটা লার্জ রেঞ্জ লাগে, আর লুকআপ রেঞ্জের সাথে সাথে আরো একটা কলম চাই। কলম কি, যে কলম থেকে ডেটাটাকে রিট্রিভ করে এখানে প্রেস আপ করতে পারবে, কিন্তু এখানে নেই সেটা। যখন এরকম ক্ষেত্রে আমার কাছে কাজ আসবে তখন আমরা ইউজ করবো ম্যাচ ফাংশন। তাহলে ম্যাচ ফাংশনটা কি, আগে এই ফর্মুলাটাকে ওপেন করি। ম্যাচ একটু রিকল করার জন্য বলছি, প্রথম দিন আমরা পড়লাম সাম মানে অ্যারিথমেটিক্যাল অপারেশন, দেন আমরা ইফ, দেন অ্যাডভান্স ইফ বা নেস্টেড ইফ যাকে বলা হয়, এর সাথে সাথে আমরা পড়েছি সার্চ ফাংশন, এক্সাক্ট ফাংশন। এগুলো হচ্ছে আমার সাপোর্টিং ফাংশন, এগুলো নিজস্ব কোনো কাজে লাগে না, এগুলো কিছু কিছু সাপোর্ট করতে লাগে। দেন আমরা আস্তে আস্তে ঢুকছি ইফের সাথে লুকআপ, তারপরে আমরা ভি লুকআপ, এক্স লুকআপ, ইন্ডেক্স ম্যাচ এগুলোতে করবো। এবার এই ম্যাচটা কোথা থেকে ঘুরে এসে জুড়ে বসলো, ম্যাচ হচ্ছে লুকআপের সেম, লুকআপ ইকুয়ালস টু ম্যাচ। লুকআপ ফাংশন যা ম্যাচ ফাংশনও তাই, বাট ম্যাচ হচ্ছে লুকআপের থেকে অ্যাডভান্স, এটা হচ্ছে অ্যাডভান্স ভার্সন। তো ম্যাচের সিনট্যাক্স কি, ইকুয়ালস টু ম্যাচ, এর সিনট্যাক্স কি লুকআপ, চেক করে নি, ইকুয়ালস টু যেই এই ম্যাচ লিখছি আসছে লুকআপ ভ্যালু। তাহলে আমাকে লুকআপ ভ্যালুতে আমাকে কি লুকআপ করতে হবে, আমার তো স্কোরটা এই রেঞ্জের মধ্যে থেকে ট্যালি হতে হবে। তাহলে এই হচ্ছে আমার লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে যে জিনিসটা আমি সবকিছুর মধ্যে খুঁজছি, সবকিছুর মধ্যে খোঁজা মানে যখন আমাদের কোনো ছোটখাটো খেলাতে ওই ওই কাগজগুলো কি যেন বলে, এটাকে আমি ঠিক মনে পড়ছে না স্যার, কাগজে এরকম নাম ভাঁজ করে হট করে একটা করে পিক তোলে, সেটাকে বলছে হয়তো লটারি, লটারি যাকে বলা হয়। লটারির মতো যে অনেকগুলো ডেটা আমার কাছে আছে, তার মধ্যে থেকে একটাকে ফাইন্ড করব।
ফাইন্ডের বেসিসটা কি হবে সেটা হচ্ছে আমার কাছে লুকআপ। লুকআপ অ্যাডে কি, সেই কাগজের টুকরোগুলো যার মধ্যে অনেকগুলো নাম্বার আছে, যেহেতু এটা আমার কাছে কপি পেস্ট হবে বা নিচে যাবে, আর এই জিনিসটা আমার কাছে অটোমেটিক্যালি নিচে নামতে শুরু করবে সেলের সিলেকশনটা, তাই আমি অলওয়েজ সেটাকে ফিক্সড করে নেব। দেন কি বলেছে, 0 1 -1, আমি শুধু জিরো দিয়ে এখন বোঝাচ্ছি। জিরোর কথা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ মানে 94, মানে 94 মানে এটা 94ই, এরকম হবে না 94.2 বা 94.9, কোনোটাই না, সে হচ্ছে 94। সেই জন্য আমরা ইউজ করি এক্সাক্ট ম্যাচ। এর হয়ে গেল, এ হচ্ছে ম্যাচ বের করছে। এ কি বের করতে পারে, এর একটাই জিনিস বের করতে পারে, এ হচ্ছে নাম্বার বের করতে পারে। তাহলে এই 88 কত নাম্বার পজিশনে আছে, 2 নম্বর পজিশনে আছে। E2 টা আছে স্যার। আচ্ছা স্যার, আপনি এখানে E2 টাকে আপনি ফ্রিজ করেছেন না, ওখানে আপনি সিম্বলটা দিয়ে, হুম ডলার সাইন দিয়ে। হুম। কেন ফ্রিজ করেছি, যখন আমি ফর্মুলাটাকে আবার কপি করে এখানে প্লেস করব, তখন আমার রেঞ্জটা যেন ইনট্যাক্ট থাকে। না হলে যদি ফ্রিজ না করি, এটা সঙ্গে সঙ্গে এই পজিশনে এসে যাবে, এই পার্টিকুলার পজিশনে চলে আসবে, আর এখানে আমার কাছে এরর এসে যাবে। এইটার জন্যই ফ্রিজ করেছি, যেটা আমি শিখিয়েছিলাম অ্যাবসলিউট রেফারেন্স, মানে হ্যাঁ, আমার যে F9 দিয়ে। F9 না, এইটা ইউজ হয় F4। F4 দিয়ে। হ্যাঁ, F4 সরি, F4। এবার এইটা তো আমার কাছে এসে গেল। হুম। এই ম্যাচের কাজ হচ্ছে রেজাল্ট বের করতে পারে না, নাম্বার বের করতে পারে। ঠিক আছে, এবার এরকমও তো হতে পারে নাম্বার বের করতে গিয়ে সেখানে এরর চলে আসতে পারে। চেক করি, হুম। যদি আমি এরকম নাম্বার আমার কাছে কেউ পায়, তাহলে কি দেখাবে এরর। তাহলে এররটাকে ঢাকতে গেলে তার আগে কি ইউজ করতে হবে, ইফ এরর। যদি এরর হয়, যদি এরর হলে কি হবে, যদি এরর হয় তাহলে ওটা এনে চলে আসবে, নট অ্যাপ্লিকেবল বা নট ফাউন্ড আসবে। হুম, তাহলে ওখানটা আমাকে কিছু একটা লিখতে হবে। এবার হ্যাঁ, বলছে কি, ওখানে একটা হ্যাঁ বলুন। ওখানে 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 কমা দিয়ে স্পেস দিয়ে নট ফাউন্ড বা এনে লিখতে হবে, এটা আপনি আগে একদম দেখালেন। একদম। এবার ব্যাপারটা হচ্ছে, এটা তো একটা লজিকে চলছে, এটাতে যদি আমি হ্যাঁ। নিজের থেকে লিখে দিই নট ফাউন্ড বা কিছু, তাহলে লজিক পার্টটা সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাবে। এই যে লজিকটা সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাবে কেন, ইফ এরর যদি আমি এভাবে করি, ভ্যালু ইফ এরর এসে গেল, আর আমি করলাম কি, এখানে লিখে দিলাম যদি এরর হয়, তাহলে এরর ফাউন্ড, এরর কে পেয়েছি, এলস কিছুই না, ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে তারপর আমি ওটা লিখবো তো স্যার, হুম, এখানে আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট হাত ক্লোজ করে এই দিই। ব্র্যাকেটটা হচ্ছে আমার শুধুমাত্র এই ম্যাচের কাজ করছে, হ্যাঁ। বাকিটা কাজ করছে ইফ এররের মধ্যে। তাহলে ইফ এরর আমরা কি লিখতে পারি, যে কোনো একটাই লিখতে পারলি, আমি তো একটা জিনিস লিখতে হ্যাঁ। পারবো, কমা দিয়ে সেকেন্ড লিখতে পারবো না। তাহলে হ্যাঁ। এই জিনিসটা যদি এটা 88ও করে দিই বা 83ও করি, তাহলে আমার আবার চলে আসলো কি, নাম্বার এসে গেল, আমাকে এই লজিক আর আসছে না যে ইয়েস আর নো। কারণ ইফ এরর একমাত্র ইকুয়ালস টু, যদি ইফ এরর ইউজ করি, ইফ এরর আমাকে সাপোর্ট করে একটা মাত্র এক্সটার্নাল ভ্যালু। এক্সটার্নাল ভ্যালু মানে একটাই পার্ট লিখতে দেয়, এখানে ইফের মতো দুখানা লিখতে দেয় না, যদি এরর ট্রু হয় একটা ভ্যালু, ফলস একটা ভ্যালু, সেরকম লিখতে দেবে না, যে কোনো এক পিস লিখতে দেবে। তাহলে এই জিনিসটা আমার কাছে ইউজ করতে পারবো না। ঠিক আছে, ইউজ করতে পারলাম না। তাহলে ঠিক আছে। এই এররের মাঝখানে পুরো এই পার্টটাকে যদি আমি F9 দিয়ে, F9 দিয়ে লজিক চেক করি আমরা, তাই তো? ডিবাগিং করি, এখানে F9টা হবে না, আমি চেক করছি না, এখন হবে না। ঠিক আছে, আমার এখানে আলটিমেটলি এটাকে 55 করে দিই বোঝানোর জন্য, 55। তাহলে আমার কাছে এরর এসে গেছে ফাউন্ড, আমি এটুকু সরিয়ে দিচ্ছি। তাহলে এরর যদি আসে, যদি এরর হয়, তাহলে ইফ এররের কাছে, বোর্ডে যাই ঢোকাতে সুবিধা হবে।
যদি if error যদি ম্যাচে এনে আসে, তার মানে এরর। এরর কে ঢাকার জন্য ইফ এরর ইউজ করলাম। যদি আমি ইফ এরর ইউজ করি, আর ইফ এরর কখন ইউজটা হবে, ইফ এরর কখন কাজ করতে পারবে, যখন এরর থাকবে, তার মানে আলটিমেট রেজাল্ট আমার কাছে কি দেবে, ট্রু। কারণ ও তো হুম। এরর পেয়েছে, এরর পেলেই তো ওর ওর যে কাজ, ওর কেয়ারে বা কি রেসপন্সিবল এরিয়াটা কাজ করবে, তার মানে আমার কাছে ইকুয়াল টু ট্রু হবে। এবার ম্যাচ করলো কি, ম্যাচ আমার কাছে কোনো এরর দিল না, ম্যাচ সুন্দর 1 নম্বর 2 নম্বর এসে বের করছে। সেখানে ইফ এরর কি হলো, ইফ এরর কি, ইফ এরর তো কাজই পায়নি, ওর কাছে তো সেই কাজ আসেনি, ওই আলটিমেট রেজাল্ট ফলস। তাহলে আমার তো এই দুটোই ডিজায়ার্ড জিনিস। এই ট্রু এর ভ্যালুতে আমি লিখে দিলাম ইয়েস করে দেবো, আর ফলস এর ভ্যালুতে নো করে দেবো। তাহলে এই দুটোকে আমি কি লজিককে যদি ট্রান্সফর্ম করতে হয়, সবার আগে ইউজ করতে হবে ইফ। আমি একবার ইউজ করে দেখাচ্ছি, তবে কোয়ারি থাকলে আমি বোঝাচ্ছি। আমি এখানে লিখবো কি, ইফ। এক সেকেন্ড, আমি একটা জিনিস ভুল লিখেছি, ইফ নটে ইজ এরর হওয়া উচিত ছিল। আমার একটা ভুল হয়েছে পড়াতে পড়াতে, যে ইফ এরর হয় তখনই যখন আমরা এররটাকে ঢাকতে যাই। এখানে আমাকে চেক করতে হবে এরর হয়েছে কিনা, ইজ এরর। ইজ এরর আমার ইউজ করে দিচ্ছিল, ইফ এরর লিখে ফেলেছি। ইজ এররের কাজ হচ্ছে যে এরর হয়েছে কি হয়নি সেটুকু শুধু চেক করে দেওয়া। তাহলে যদি আমি এতটা পার্টকে চেক করি, তাহলে কি দেখাচ্ছে, এরর হয়েছে। এরর হয়েছে বলে তো ট্রু দেখাচ্ছে। কিন্তু ট্রু যদি হয়, হ্যাঁ, তাহলে আমার কাছে কি হবে, ইয়েস ইয়েস হবে অথবা অথবা নো। নো হবে। ট্রু এখানে হচ্ছে কারণ এরর হয়েছে। এটাকে যেই মুহূর্তে আমি 94 করে দেবো, দেখিয়ে দেবে নো। এটা এখানে রিভার্সে লিখেছে আগে পরে, কারণ এখানে টপ থ্রিটা চেয়েছে। আমি এখানে বোঝানোর জন্য করছি যে ট্রু হলে এই পার্টটা, যে মুহূর্তে ফলস হলো, ফলসের রেসপেক্টে নো আসছে। হুম। যে মুহূর্তে এই পার্টটাকে ট্রু হয়ে যাচ্ছে, এই ট্রু কোন ট্রু কে সাপোর্ট করছে, এই ট্রু সাপোর্ট করছে ইফ এর মধ্যে লজিক টেস্ট কে, লজিক্যাল টেস্টে। তো সেই ট্রু আর ফলসই আসে, এই ট্রু সঙ্গে সঙ্গে ইয়েস কে আবার রিপ্রেজেন্ট করছে। এবার দেখুন যদি অসুবিধা হয় আপনি বলুন, আমি বোঝাচ্ছি। না, এই এই ট্রুটা আপনার যে প্রথম যে ট্রুটা লিখছেন, হুম। এটা এই আপনার যে এররটা আসছে সেইটাকেও ডিনোমিনেট করছে না? যদি ওই এরর না আসে তাহলে তো ওটা ইয়েস হচ্ছে, মানে ট্রু হচ্ছে। আর যদি এরর আসে তাহলে ওটা নো হয়ে যাচ্ছে, মানে ফলস হচ্ছে। হ্যাঁ, দেখুন এটা একটা এরর, হ্যাঁ, এররটাকে চেক করতে হবে। তো তাহলে বলবো কি ইস এরর, প্লিজ এররটা চেক হয়ে করুন। গেল ট্রু। হ্যাঁ, এই ট্রু কি সাপোর্ট করছে, ইফ। যদি ট্রু হয় তাহলে লিখবো হ্যাঁ, ইয়েস, এরর ইয়েস। ফাউন্ড, এলস নো এরর। ট্রু ভ্যালু, এই ট্রু ভ্যালু হ্যাঁ, হয়েছে, এরর পেয়েছে। এবার আমি শুধু লিখে দিলাম এবিসি, নো এরর। তার এরকম। মানে ভ্যালু নেই। হ্যাঁ, এটা তার এরর না, এটাতে এক্সেল এর না। ক্ষেত্রে এরর নেই, এক্সেল এর ক্ষেত্রে এরর এরকম ভ্যালু এরর আছে। হ্যাঁ, এখানে ভ্যালু এরর লিখবে কাজ করবে না, ওতে কোন ভাবে লিখবে, ডিআইভি প্লাস 0 বলে একটা এরর হয়। মেনলি এনি এররটাকে ওকে ডাইরেক্ট নেয়, বাকি এরর গুলো নিজে তৈরি করে আর ম্যানুয়ালি লিখে কাজ করানো যায় না। এই মুহূর্তে এনি এরর আসলো, ধরছি এরকম এরর, আমি এররটাকেও তৈরি করছি যে 9 1 ডিভাইডেড বাই এ। তাহলে এটা হচ্ছে নেম এরর। মানে আমি কখনো নিউমেরিক কে তো নন নিউমেরিক দিয়ে ডিভিশন করতে পারবো না। তাহলে না। এইটা এক ধরনের কাইন্ড অফ এরর, যে এরর হলে সঙ্গে সঙ্গে দেখালো কি ট্রু, আর দেখালো ইয়েস এরর ফাউন্ড। এই এটা ইফ এররের ফাংশন।
ইফ না, এটা হচ্ছে ইজ এরর ফাংশন। ইফ এরর কখন error। ইউজ হবে? এইটা আপনার কাছে এরর এসেছে, হ্যাঁ। আপনি কি করছে এররটাকে মুছতে হবে। এররের জায়গায় লিখে দিলাম যে ভালো হবে নেম এরর হ্যাপেন্ড। তাহলে কি লোকে ইফ এরর, লোকে দেখতো হ্যাশ এলে এরর, সেখানে কি দেখছে এখন যে নেম Name এরর error, হ্যাপেন। error এটা হচ্ছে happened। ইফ এরর, এটা হচ্ছে ইজ এরর। আচ্ছা, বুঝেছি। এইটা শুধুমাত্র এক্সেল এর ক্ষেত্রে না, আজকের আপনি ওয়েবসাইট লগ ইন করতে গিয়ে 3বার পাসওয়ার্ড ভুল দিচ্ছেন, আপনার কাছে কি দেখা যাচ্ছে রং পাসওয়ার্ড, মিসম্যাচ। হ্যাঁ। তার মানে কি, ওখানে জাভাস্ক্রিপ্টে লেখা থাকে ইফ দিস পাসওয়ার্ড একটা কন্টেক্সট, এলস, এলস মানে আমাদের কাছে যেমন অ্যান্ড, ওখানে আছে এলস, দেন যদি আরো কন্ডিশন পড়ে তখন সেটাকে লেখা এলিফ। এইভাবেই সেম, মানে সব ক্ষেত্রেই কিন্তু সব জিনিস একই জিনিস স্ট্রাকচারে চলে, শুধু এক এক জায়গায় নামটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আচ্ছা। ওই যে আপনি যখন বটন ক্লিক করছেন, ছবি তুলছেন, ক্যামেরা, ভলিউম, সব কিন্তু লজিক। যদি কোনো অ্যান্ড্রয়েড ডেভেলপারের সামনে বসেন, তার সে যে মুহূর্তে অ্যান্ড্রয়েড স্টুডিও খুলে দেখাবে, দেখবেন এই জিনিসটা আমি এক্সেলও কখনো করেছি, যে ভলিউম প্রেস 3 টাইমস, লোয়ার বটন ভলিউম 3 টাইমস প্রেস যেই করছেন, ওখানে ভলিউম কমছে। ভলিউম করছে কি, আসলে মাদারবোর্ডে ইয়েতে ভোল্টেজটা কম যাচ্ছে, তাই জন্য ভলিউমটা কম হচ্ছে। ভোল্টেজ বেশি যাচ্ছে তখন স্পিকার বাড়ছে। বুঝেছি। এবার তাহলে এই ফাইলটা আমি দিয়ে দেবই, ফাইল আপলোড করছি। নেক্সট আর একটা ফাইল দেবো, তার আগে একটা জিনিস বলে নাও। তার আগে একটা সিম্পল বাট বেসিক, এক্সেলের ক্ষেত্রে এবিসি 1 2 3, এই হচ্ছে জেনারেল ফরম্যাট। হুম। এবিসি কি এক্সেল কি বলে? নন নিউমেরিক, নন নিউমেরিক কি হচ্ছে নিউমেরিক। আচ্ছা। নিউমেরিক ফাংশন সবসময় কাজ করে রাইট অর্ডার থেকে, মানে একটা সেলের রাইট থেকে স্টার্ট হবে, আপনি যত বড়ই লিখতে থাকুন দেখবে সবসময় রাইট থেকে শুরু হবে, লেফটে স্পেস রাখবে। আবার যদি আপনি টাইপ করতে থাকেন দেখবেন লেফট থেকে শুরু হচ্ছে, রাইটে স্পেস রাখছে। আমরা যারা এসএপি অ্যাকাউন্টিং কখন ইউজ করেছি বা জোহো অ্যাকাউন্টিং ইউজ করেছি, সেখান থেকে একটা অপশন থেকে এক্সপোর্ট লেজার, এক্সপোর্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এবার এক্সপোর্ট হচ্ছে কি ফাইলে? এক্সপোর্ট এক্সেল ফাইলে আপলোড ওরা শেয়ার করছে ওদের ইআরপি থেকে, কিন্তু আমার কাছে ভ্যালুটা আসছে কিরকম, এরকম ভাবে আমার ভ্যালু আসে। হুম। আমার তো এই সিস্টেমে এসএপি অ্যাক্টিভ হবে না, পাশের সিস্টেমে এসএপি যদি অ্যাক্টিভ করতে পারি, ওটা তো লাইসেন্স নিতে হবে পার মান্থ আমাকে। যদি হয় তাহলে আমি এসএপি থেকেও দেখাবো কখনো না কখনো এসএপি তে কিরকম ভাবে এক্সপোর্টিংটা হয়। এইভাবে আমার কাছে ভ্যালু দেখাচ্ছে। এইটাতে আপনি যতই ভিলু কাপ লাগান, বা যদি আপনি এটাকেও লিখেন ইকুয়ালস টু 68222211, ও চিরকালটা ফলস দেখাবে। কারণ এক্সেলে যখনই কোনো কিছুকে আপার লেফটের এরকম গ্রিন আইকন দেখাবে, মানে ট্রায়াঙ্গেল, তার মানে এটা বোঝাচ্ছে দিস ইজ এন ফর্মুলা, মানে নাম্বারের এরর। নাম্বার এরর মানে এই নাম্বারটা টেক্সট অর্ডার হয়ে গেছে, এই নাম্বারটা টেক্সট টেক্সট থেকে কখনো নাম্বার হয়ে গেছে, মাল্টিপল ভেরিয়েশনে হতে পারে। এটাতে ম্যানুয়ালি ফোর্সফুলি করে দেখালাম, ইউজুয়ালি এরকম ভাবে আসে। আচ্ছা। এবার লোকে কি করে, লোকে করে একবারে সিলেক্ট করলো, রাইট ক্লিক করলো, এখানে কনভার্ট টু নাম্বার করে দিল, এটা একটা অপশন। কিন্তু এটা কোনো প্রো লোকের অপশন নয়, এটা হচ্ছে সাধারণ লোক যারা এই কাজ করে তাদের জন্য। এর জন্য এক্সেল একটা ফর্মুলা এক্সেলই দিয়েছে, যার নাম হচ্ছে ভ্যালু।
যে মুহূর্তে ভ্যালু দিলাম, ভ্যালুর একটাই সিনটেক্স, ভ্যালু কি বলছে, টেক্সট। ভ্যালুর কাজই হচ্ছে যা জিনিস টেক্সট হওয়ার কথা ছিল না কিন্তু কোনো কারণে টেক্সট হয়ে গেছে, তাকে আর টেক্সট করা দরকার নেই, তাকে পুরনো জিনিসে ফেরত দিয়ে দাও, ইকুয়ালস টু ভ্যালু। কারণ এইটা যে মুহূর্তে আমরা রিয়েল ডেটাতে যাব বা পরবর্তীকালে সবাই ডেটা অ্যানালিস্টে বিভিন্ন ডোমেইনস হয়, হেলথ কেয়ার ফাইন্যান্সিয়াল প্রজেক্টে সবচেয়ে বেশি স্যালারি দেয়, বিশেষ করে ফাইন্যান্স যারা ডোমেইনে থাকে তাদের ক্ষেত্রে এটা ডেলি ওয়ার্ক হয়ে যাবে। তখন অনেকেই হয়, অনেকে অনেক রকম বুদ্ধি লাগাতে থাকে, পাওয়ার কোয়েরিতে ফেলবো, অনেক লজিক ইউজ করছে, কোনো দরকার নেই। ভ্যালু ফর্মুলা, পুরনো ফর্মুলা সব ফাইলে আছে, যা ভ্যালু দেবো হয়ে যাবে। আর একটা কথা, যদি আমি টেক্সটের সাথে নিউমেরিক ইউজ করি অথবা নিউমেরিকের সাথে টেক্সট ইউজ করি, যেভাবেই করি, অল আর ট্রিটেড অ্যাজ এ টেক্সট। এটা তখন সব দিক থেকে টেক্সট হিসাবে ইউজ করা হবে। টেক্সটে কি ছিল, টেক্সট সবসময় লেফটে থাকে, সেখানে আমি স্টার্টিং এ টেক্সট দিয়ে পরে নিউমেরিক দিই বা নিউমেরিক দিয়ে টেক্সট দিই, অলওয়েজ আমার লেফট থেকেই শুরু হবে। এটাকে মানে টেক্সট হলে ওটাকে অলওয়েজ লেফট থেকেই শুরু হবে। লেফট থেকে শুরু হবে। আর যদি এই ধরনের এরর আসে, মানে বহুজনকে দেখেছি এইভাবে চেঞ্জ করতে, কোনো দরকার নেই, একদিকে ভ্যালু লিখবো, কপি আপার কপি লো, পুরো সেলে মানে পুরো রেঞ্জে নেব, ফিনিশ হয়ে গেল, কাজ শেষ। কারণ যতক্ষণ এইভাবে থাকবে কোনো ফর্মুলা আমার কাজ করবে না তার উপরে। আসলে এটা হয় কি, এটা যদি ডিপ ডিপ দেখতে যায়, যার মানে রিসার্চ যদি কেউ করে, এই আসলেই যে কোনো এররকে এক্সেল, যদি এটাকে আমরা পুরো এক্সেলের স্প্রেডশিটটাকে একটা টেবিলে শুয়ে ফেলি, ধরেন টেবিলে রাখলাম, এই জিনিসটা হয়ে যায় একটা ইমেজ ক্রিয়েশন হয়ে যায়, একটা ইমেজ তৈরি হয়। যে জিনিসটা আগে ছিল ওসিআর, ওসিআর মানে কি, আপনি যে প্রত্যেকটা ক্যারেক্টারকে এডিট করতে পারছেন তাকে ওসিআর বা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, টেকনিক্যালি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বলে, বা বাংলা কথা ওসিআর, আমরা ক্যারেক্টার একে এডিট করতে পারছি, 6-এর পরে 8 লিখতে পারছি। আর এইটাকে পারছে না কারণ এইটা অলরেডি একটা ইমেজ লেয়ার, ইমেজ ক্রিয়েট হয়ে গেছে, এই জন্য কোনো ফর্মুলা এটাকে নিতে পারছে না। এটাকে নিতে পারতে গেলে আমাকে ভ্যালু ফর্মুলা দিয়ে ওকে ওসিআর এ ট্রান্সফার করে ফেলতে হবে। যে ওসিআর এ হয়ে গেল, ওসিআর মানে হচ্ছে এই যদি একটা সেল হয়, সেলের মধ্যে 6, 8 এইভাবে লেখা পড়তে শুরু করলো। আসলে সেল আমাদের একটা গ্লাসের মতো, ওর ভিতরে ঢুকে গেল। এতক্ষণ কি ছিল, উপর উপর ভাসছিল ফেনার মতো। তো এটা আমার শেখা, একজন অক্সফোর্ডের একটা ক্লাস হয়েছিল এই ডেটা অ্যানালিসিস এর উপরে, সেখানে কোভিড এর সময়। তো ওখানে কিছু লেকচার ছিল, 7 দিনের একটা প্রোগ্রাম, সেখান থেকে শেখা। তো ওইসব টিচার বা প্রফেসর অনেক ইন ডেপথ জানে। এবার আসছি আমরা ক্লাসিক নেস্টেড। বুঝলাম, মানে যত বড় আমাকে ডেটা সেট হবে আমি লজিক দিয়ে সেইগুলোকে সলভ করব। লজিক দিয়ে এক্সেলে কাজ করার একমাত্র, বলেন না নিজেকে পোস্টার দেখবেন হয়তো এক্সেল নিনজা। এবার এক্সেল নিনজা কি, এটা কিন্তু মাইক্রোসফট কোথাও লিখেনি এক্সেল নিনজা, এটা মার্কেটিং টার্ম। এক্সেল নিনজা মানে যায় মাউস ইউজ করে না। আপনি, এটা তো ম্যাক অপারেটিং সিস্টেম বলে আমি কোনো একটা এক্সট্রা জিনিস দেখাতে পারছি না। নেক্সট ক্লাসে আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটা আমার আছে সেখানে দেখাবো, সেখানে দেখবেন অল্ট প্রেস করলেই সমস্ত এক্সেলের যে সেল আছে সব অ্যাক্টিভেটেড হয়ে যায়। আপনাকে কোথাও মাউজার ইউজ করতে হবে না, মাউস ইউজ করা এখন দরকারই পড়বে না, সব আপনার হবে ইয়েতে, কিবোর্ডে। যেরকম এই যে পার্টের নামটা লোকে কি করে ডবল ক্লিক করে চেঞ্জ করে, আমাকে এখানে ডবল ক্লিক করতে দেবেন, এখানে ওইগুলো কাজ করে না। এটার উইন্ডোজে যেই চলে যাবেন, এর হচ্ছে অল্ট প্লাস এইচ প্লাস ও ও প্লাস আর, এটাকে কন্টিনিউ প্রেস করুন, অল্ট এইচ ও আর, পিয়ানোর মতো, সঙ্গে সঙ্গে দেবেন এডিট হতে শুরু হয়ে গেছে, এডিটটা অপশনটা এরকম চলে এসেছে। তাহলে আপনি যদি এটাকে ম্যানুয়ালি যে করবেন, একটা আপনার স্পিডটা ওখানে বাম্প হয়ে গেল, স্পিড স্লো হয়ে গেল কাজের প্রসেস, কারণ আপনার জিনিসটা হচ্ছে খুব স্পিডের কাজ, মানে কত বেশি তাড়াতাড়ি করতে হবেন, কারণ আপনার প্রেশারও থাকবে একটা। তাহলে আমরা সবকিছু শর্টকাটে
এবং যাব, কোনো মুখস্থ কিছু নেই, বেশ শর্টকাটে যাব। বুঝেছি। এগুলো তো আমরা বেসিক্যালি করেছিলাম, ক্লাসিক ফাসিক করে লাভ নেই। কালকে আমরা করেছি ইপসেও ইউজ করে ফেলেছি। এটা একটু জিনিসে যায়, সেটা হচ্ছে কনক্যাটিনেট বেসড। আপনারা কি গুগল শিট ইউজ করেন ইউজুয়ালি, না এক্সেল ইউজ করেন? আমরা এক্সেল আমরা বেসিক্যালি ইউজ করি গুগল স্ট্রিট, কিন্তু কখনো কখনো যদি কোনো ফাইল ডাউনলোড করতে হয় বা সিভিএস ফাইল ডাউনলোড করতে হয়, তখন আমরা এক্সেল করি। তারপর যেটুকু আমাদের দরকার লাগে মেনলি আমরা গুগল শিট ইউজ করি টু শেয়ার দ্য ফাইলস অন্যদের সঙ্গে। এটা ক্লাউড কানেক্টেড থাকে, সেভ করার কোনো ঝামেলা নেই। হ্যাঁ, কিন্তু যখন আমরা কোনো সফটওয়্যার থেকে বা টুলস থেকে আমরা যখন কোনো ডেটা নামাই, তো আমরা চেষ্টা করি সিভিএস ফাইলেই নামাতে বা এক্সেল ফাইলে নামাতে। ওখানে আমরা র ডেটাটাকে নিয়ে কাজটা করে নিয়ে আপনার ফাইনালটা আমরা আপলোড করে দিই গুগল শিটে, সেটাকে সবার সঙ্গে শেয়ার করে দিই। এক্সেল ওরাল একটা ক্লাউড ভার্সন এসেছে কয়েক বছর ধরে, কিন্তু অত অপটিমাইজ না, খুব কাজ করতে অসুবিধা হয়। হ্যাঁ, আমি এই আপনার অফিস 65 যেটা আছে বলছেন তো, ওটা দেখেছি আমার তো ফ্রি অ্যাকাউন্ট আছে, ওটা খুব একটা সুবিধা হয় না। না, ওটা কাজ করা খুব অসুবিধাজনক। হ্যাঁ, ওর হ্যাং করে যায়। হুম। কিন্তু গুগলের মতন অতটা স্মুথ না। না। গুগল শিট যেরকম একদম স্মুথ, ওটা অতটা স্মুথ না। আর ওটাতে যদি আপনি একদম মানে ফিচার মানে আপনি যদি প্রিমিয়াম ফাংশন না নেন, মানে প্রিমিয়ামটা না কেনেন, আপনার কোনো ফাংশনই অনলাইনে কাজ করবে না। হ্যাঁ, কাজ করবে না। ওই দেখানোর জন্য একটুখানি দেয়। হ্যাঁ, ওটা 365 এর প্যাকেজ হয়। 145 কর্পোরেট হলে 145 টাকা পার ইউজার, আর জেনারেল হলে 800 কত টাকা পার মান্থ পড়ে। তো এটা কেনা। আমার এই গুগল ওয়ার্কস্পেস যেটা প্রিমিয়াম, ওটাই চলে। তো ওখানে আমাদের হোস্টিংও আছে অনেক কিছু। হ্যাঁ, আমাদের অফিসে গুগলের পুরোটাই অফিস, তো অনেক গুগল ওয়ার্কশুটই আছে আমাদের। এই ওয়ার্কশিটটাই আছে। 3 টেরাবাইট ডেটা আমাদের দেয়, আমাদের সব কিছু থাকে, মানে বেটার ওটা এইসব কাজে, মানে অনলাইন ছোটখাটো কাজের জন্য ঠিকঠাক আছে। পাওয়ার বিআই এর তো গুগলের এসে গেছে, অল্টারনেটিভ লুকা স্টুডিও ইউজ করলাম সেদিনকার, ভালো বানিয়েছে। এখানে জিনিসটা কি দিয়েছে, এখানে আমাকে স্কোর দিয়েছে, রেজাল্ট বের করতে হবে। গ্রেড দিয়ে দিয়েছে। গ্রেডটা দিয়ে দিয়েছে। এতক্ষণ আমরা করছিলাম নিউমেরিক ডেটার উপরে, এরপরে আমাদের দিয়ে দিয়েছে পুরো নন নিউমেরিক ডেটা। এই জিনিসটা এখন অত বেশি ইউজ হয় না, তা আমি বুঝিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের কাছে ইফ ফাংশন এসে গেছে, এখানে কি দেখিয়েছে, কনক্যাটিনেট দেখিয়েছে, কারণ ইউজুয়ালি হয় কি, ইফ এর মধ্যে ইফ এভাবে আমরা ইউজ করতে পারি, কিন্তু ইফ এর মধ্যে ইফ ইউজ করতে পারি। হ্যাঁ, ইফ পুরো ইউজ করলাম, লজিক দিলাম, দেখলাম যে 2 গ্রেটার দেন 1, দেন হচ্ছে হ্যাঁ লিখে দিলাম ইয়েস, দেন আমরা আবার লিখতে পারি এভাবে, একে বলা হয় ক্লাসিক নেস্টেটিভ। কিন্তু হ্যাঁ, ক্লাসিক নেস্টেটিভ। আবার আপনি লিখলেন 3 গ্রেটার দেন 2, দেন ইয়েস। তাহলে এটা কি, এটাও যেমন ট্রু আসছে, এটা তো প্রথম কথা 2 এর তো গ্রেটার দেন 2 ভ্যালু আসছে, এটারও ভ্যালু আসছে, ঠিক। তাই জন্য বোথ পার্টি আর ইয়েস হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি এটাকে করে দিই 2 গ্রেটার দেন 5, তাহলে 2 গ্রেটার দেন 5 ফার্স্টটা তো আমার কাছে ফলস হয়ে গেল। এটা কি হলো, ফলস হলো। নেস্টেড ইফ এর লজিক কি বলে, নেস্টেড ইফ এর লজিক বলে যে মুহূর্তে প্রথমটা ফলস হলো, এই রেজাল্টটা এই মানে এই লজিকটা ফলস হলো, ফলস এর সাথে সাথে এই লজিক আবার সেকেন্ডারি অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ এই লজিকের সাথে ট্রু ভ্যালু কি ছিল, ইয়েস ছিল, এই ট্রু ভ্যালু তার কাজে লাগলো না, এর তো দরকার নেই, তখন আবার ফলস ভ্যালু।
কিন্তু আজকাল ইউজ হয় না। আগের দিনে ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে ইফ ফাংশন ইউজ করে আমরা মাল্টিপল লজিক লিখতে পারি, বারবার ইফ লেখার দরকার নেই। হ্যাঁ এবার ইফের সবচেয়ে বড় প্রবলেম যেটা ছিল, ইফ প্লাস ইফ এইভাবে কখনো কাজ করে না। আমরা ইউজ করতে পারি সাম 1, 2 প্লাস সাম 2, 1, মানে এদিকেও 3 ওদিকেও 3 ইকুয়ালস টু 6। কিন্তু ইফ আমরা কখনো কমা দিয়ে ইউজ করতে পারবো না। যদি আমার কাছে এরকম কাজ আসে, ইউজুয়ালি আসে না, অনেক সময় ইন্টারভিউতে বা লোককে ক্যাপাসিট করার জন্য জিজ্ঞেস করে কমা দিয়ে ইফ ইউজ করতে পারো। কমা দিয়ে ইউজ করা ইউজ হচ্ছে ইফ এর লজিক গুলো আমি সেপারেট লিখবো। যেরকম আমি একটা লিখছি, দেখাচ্ছি। ইফ এটা ইকুয়ালস টু, যদি এ হয়, আমি এখানে এত বেশি লিখবো না, জাস্ট সেলটা নেব, প্রেস শিফট 4। যদি এটা হয় তাহলে কি হবে, এটা হয়ে গেল। তাহলে এটার সাথে সাথে আমি আবার একটা লজিক লিখবো, হচ্ছে কমা ইফ b2 ইকুয়ালস টু, যদি আমার বি হয় তাহলে রেজাল্ট হবে কি গুড। সঙ্গে সঙ্গে এসে গেল ভ্যালু এরর। এই কমা দিয়ে যেহেতু লিখতে পারবো না, কমা দিয়ে লেখাকে এনেবল করার জন্য লিখতে হবে কনক্যাট। কনক্যাট মানে কালকে বললেন তো জয়েন করা, মানে একটার হ্যাঁ, সঙ্গে আরেকটাকে জয়েন। কনক্যাট জয়েন করা, যেমন কনক্যাট এখানে ইউজ হচ্ছে। তা আমি এটাকে পুরোনোতেই লিখে, যেহেতু পুরোনো কনক্যাটিনেট। দেখেছি কনক্যাটিনেট কি দেখাচ্ছে, কম্প্যাটিবিলিটি ফাংশন, মানে এই ফাংশন অলরেডি পুরোনো এক্সেলে, কিন্তু এখানেও কাজ করানো যায়। আমার টাইপটা নিচ্ছি না। কনক্যাটিনেশন, কনক্যাটিনেশন হয়ে গেল। কনক্যাটিনেশন শুধু জয়েন করা, যেমন এটার যে মাস্টার কাজ হচ্ছে জয়েন করা। সেকেন্ডারি এবং লাস্ট ওয়ার্ক হচ্ছে যেখানে এই কমা দিয়ে ফাংশন ইউজ করা যায় না, সেখানে কমা দিয়ে বের করা। এবার কমা দিয়ে সাথে সাথে ও তো জয়েন করবে, ও জয়েন কি করে দিয়েছে, প্রথম রেজাল্টটাকে জয়েন করেছে। এই প্রথম রেজাল্ট কি ছিল, প্রথম রেজাল্ট আমার কাছে আছে এক্সিলেন্ট। এক্সিলেন্ট এক্সিলেন্ট। এক্সিলেন্ট জয়েন করেছে, পরেরটাকে আমাকে জয়েন করে দিয়েছে, পরের পার্টটাকে জয়েন করে দিয়েছে ফলস। কিন্তু আমার তো ফলসটা দেখতে বাজে লাগছে, এটা তো এটা, তাহলে তো সেই এরর থেকেই গেল। তাহলে এই যখন আমি ইফটা লিখেছিলাম, লাস্ট যখন লজিকটা লিখবো, যে লজিকটা লাস্ট লিখবো, সেখানে ফলস ভ্যালুতে আমি শুধু একটা ব্ল্যাঙ্ক নিয়ে নেব। তাহলে ব্ল্যাঙ্ক নিয়ে নিলে কি, এক্সিলেন্ট প্লাস ব্ল্যাঙ্ক, এক্সিলেন্টই থেকে গেল। হ্যাঁ এই জিনিসটা প্র্যাকটিক্যালি এখন আর কোথাও লাগে না, কিন্তু কিছু কোম্পানির এখনো বদভ্যাস আছে যে পুরোনো জিনিসকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা এবং আননেসেসারি টাইম নষ্ট করা। সেই জন্য আমি দেখিয়ে রাখি, যেরকম কিছু ফাংশন ফর্মুলা করেও দেখাবো যেগুলো আজ কোনো এক্সিস্টেন্স লাগে না, কোনো স্মার্ট লোক এগুলো ইউজ করে না, তাও কোম্পানি জিজ্ঞেস করছে, ওটাতেই কাজ করাচ্ছে। আচ্ছা এরকম কোম্পানি আমি নাম নিয়েই বলছি, রাজারহাটে যেখানে মাদারক্স আছে, ওই যে মিউজিয়ামটা, ওখানে একটা কোম্পানি আছে জেনেসিস কনসালটেন্সি, হয়তো আপনি নাম শুনেছেন। হ্যাঁ ওদের কাজ হচ্ছে যত রকম এমএনসি তে থার্ড পার্টি পেরোলকে ম্যানেজ করা। সবাই তো এমএনসি তে অনরোল থাকে না, ম্যাক্সিমাম থার্ড পার্টি হয়। থার্ড পার্টি হ্যাঁ পেরোল মেনটেন করে, তাদের পিএ পিএসআই মেডিক্লেম স্যালারি কবে হবে সব দেখায়। ওদের দেখবেন প্রায় ইন্টারভিউ হয় প্রতি 2-3 মাসে, একটা প্রসেস, তার নাম হচ্ছে এইচআর জেনারেলিস্ট। এটা কি কাজ, এইচআর এর এমআইএস দেখা, ওই যে ওই কাজগুলো আসে বিভিন্ন, হয়তো টিসিএস পিডব্লিউসি পাঠাচ্ছে, ওই কাজ করা। সবাই মানে 50-60 জন এই করছে। আমার স্টুডেন্ট গেছিল, তো ওখানে লেখা আছে যে অ্যাডভান্স এক্সেল জানতে হবে। ওখানেও টেস্ট নিচ্ছে, ওকে বলেছে ভিলুকাপেই করে দেখা। এবার ওকে আমি যেমন সবাইকে বলি যে
পুরোনো ফাংশন ইউজ করবে না। ও করেছে কি ইকুয়াল টু ইন্ডেক্স ম্যাচ ফাংশন দিয়ে করে দিয়েছে। তো করেছে করেছে প্রথম জন যে ছিল সে অত বেশি এইচআর এর লোক, অত এক্সেল টেক্সেল তো বোঝেন, ওর কাছে রেজাল্ট ম্যাচ হয়ে গেছে, ও আমার ম্যানেজারকে পাঠিয়েছে। যে ম্যানেজার নিচ্ছে সেও বলছে তোমাকে ভিলুকাপেই করে দেখাতে হবে। ও বলছে স্যার আমি এক্সলুকাপে করে দেখাবো, মানে না না এক্সলুকাপ বলে কোনো ফর্মুলা হয় না, তুমি ভিলুকাপে করে দেখো। এইটা আমাদের এখানেই চলে। আমি যখন অন্যান্য স্টেটের সাথে যারা এমপ্লয় আছে আমাদের কোম্পানির কথা বলি, তারা এরকম মানে তারা খুব অন্যরকম, মানে মাইন্ডসেটটা খুব আপ টু ডেট থাকে। কেন জানি না আমাদের এখানে এখন ইউজ হয় এগুলো। ঠিক আছে, ফাইলটা অফ করে দিই। আচ্ছা, রোববার দিনের যে ক্লাসটা আছে আমাদের, হুম, হুম। সেটাই কি প্র্যাকটিস করাবেন আপনি, তাই তো? হ্যাঁ, ওই দাদা বললো প্র্যাকটিসের জন্য রাখতে, তাই হ্যাঁ জন্য হ্যাঁ, প্র্যাকটিসের জন্যই রাখলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, জিজ্ঞেস করে নেবেন আর কি। হ্যাঁ। এবার আমি কি নতুন টপিক আর ধরবো? এখন তো অলরেডি 10টা বাজে, না এখানেই আজকে মতো মানে এন্ড করবো? আজকে আজকের মতন এখানেই থাক। কারণ আজকে তো ও নেই, তো হুম, হুম, এইটুকুই হুম। থাক। আর আবার তো আপনাকে আগের দিন, পরের দিন আবার আপনাকে রিক্যাপ করাতে হবে। হ্যাঁ, তো ও এইটুকুই থাক, অসুবিধা হবে। কোনো অসুবিধা নেই। তারপর তো হ্যাঁ, ও আমাদের আবার এখানে, বুঝতে পারবে। হ্যাঁ বলুন। না, আমি বলছি ও আবার বুঝতে পারবে না বেশি এগিয়ে গেলে, তো আজকে হ্যাঁ, হ্যাঁ। এখানেই থাক, কোনো অসুবিধা তারপর নেই। তো এখানে আমাদের ইফটা শেষ হলো, নেক্সট দিন আমরা হ্যাঁ শুরু করব। রবিবার এরকম হতে পারে কিছুটা আমরা শুরু করলাম, নেক্সট আমরা হ্যাঁ আমরা যেহেতু রবিবার ক্লাস টিকটা আগের থেকে 8:30, তাহলে আপ টু হ্যাঁ আধ ঘন্টা আমরা কিছু শিখে নিলাম, বা 1 ঘন্টা শিখে নিলাম, আধ ঘন্টা প্র্যাকটিস করলাম। কারণ এখন হ্যাঁ তো হ্যাঁ অতটা বেশি হয়নি যে প্রচুর প্র্যাকটিস করার মতো। প্র্যাকটিসটা হ্যাঁ, তখনই করবো হ্যাঁ যখন অত অনেকটা লার্নিং হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে আমাদের ক্লাস এখানে এন্ড করছি। ঠিক আছে স্যার। ওকে, ওকে, গুড নাইট। গুড নাইট।